হে বন্ধুরা, সময়টা 1963 সালের 8ই আগস্ট। ঘড়িতে তখন রাত 3:03। গ্লাসগো থেকে লন্ডনের পথে ছুটে চলা এক রয়্যাল মেইল ট্রেনের ভেতর এক ডাককর্মী তার কাজে ব্যস্ত। ঠিক তখনই মাঝপথে ট্রেনটি এক অপ্রত্যাশিত জায়গায় দাঁড়িয়ে পড়ল। রেলপথে মাঝে মধ্যেই এমনটা ঘটে, তাই প্রথমে তিনি বিষয়টিকে খুব একটি গুরুত্ব দেননি। কিন্তু মিনিট গড়িয়ে যাওয়ার পরও যখন ট্রেনের চাকা নড়ল না, তখন তার মনের ভেতর দানা বাঁধল সন্দেহ। কৌতূহলবশত তিনি যখন কম্পার্টমেন্টের সামনের দরজাটি খুললেন, সামনের দৃশ্যটি দেখে তার রক্ত হিম হয়ে গেল। যেখানে আর একটি বগি থাকার কথা, সেখানে কেবল পড়ে আছে শূন্য রেল লাইন। বিষয়টি ছিল চরম আতঙ্কের, কারণ তার ঠিক সামনের বগিটি কোনো সাধারণ ডাক ভ্যান ছিল না। ওটার ভেতরে ছিল 26 লক্ষ পাউন্ডের বেশি অর্থ, যা আজকের দিনের আনুমানিক 600 কোটি টাকা। আর ঠিক সেই মুহূর্তে সেখান থেকে আধ মাইল দূরের এক নির্জন রেল লাইনের ওপর স্কি মাস্ক পরা 15 জন লোক সেই বিপুল অর্থ লুট করতে ব্যস্ত। 1930 সাল থেকে যাত্রা শুরু করবার পর রয়্যাল মেইল ট্রেনের সাথে এমন ঘটনা আর কখনো ঘটেনি। এটাই ছিল প্রথম এবং এখনো অবধি শেষ কারণ এটি ছিল এক নিখুঁত অপরাধ। এর পরিকল্পনা ছিল জ্যামিতিক। আগ্নেয়াস্ত্রের কোনো ব্যবহার ছাড়াই নিঃশব্দে মাঝপথে ট্রেন থামানো, গার্ডকে বিচ্ছিন্ন করা এবং ইঞ্জিন সহ দুটি বগিকে মূল ট্রেন থেকে আলাদা করে নিয়ে যাওয়া, সবটাই ছিল ডাকাতির এক মাস্টারপিস, যা আজ অবধি নকল করা সম্ভব হয়নি। এটি ব্রিটিশ ইতিহাসের সবথেকে দুঃসাহসিক ডাকাতির গল্প। যারা এই অসম্ভবকে সম্ভব করেছিল তাদের পেছনের গল্প এবং পরে শুরু হওয়া এক রুদ্ধশ্বাস আন্তর্জাতিক তল্লাশির কাহিনী থাকছে অদ্ভুত দশের এই ভিডিওটিতে, দ্য গ্রেট ট্রেন রবারি। এই গল্পের মূল কারিগর ব্রুস রেনল্ডস। 1931 সালে লন্ডনে জন্ম নেওয়া ব্রুসের জীবন শুরু থেকেই ছিল সংগ্রাম মুখর। মাত্র 4 বছর বয়সে মাকে হারানোর পর তার বাবা দ্রুতই দ্বিতীয় বিয়ে করেন। বেকার বাবার দারিদ্র্যের সংসারে সৎ মায়ের অনাদরে বেড়ে উঠছিল ব্রুস। কিন্তু 1939 সালে নাৎসি হামলার সময় নিরাপত্তার কারণে তাকে গ্রামে পাঠিয়ে দেওয়া হয়। লন্ডনে ফেরার পর সৎ মায়ের সাথে দ্বন্দ্ব এতই চরম আকার ধারণ করে যে মাত্র 14 বছর বয়সে তাকে বাড়ি থেকে চিরতরে বের করে দেওয়া হয়। স্বাধীন এই কিশোর জীবনে খুঁজছিল শুধুই রোমাঞ্চ, তাই প্রথমে সে রয়্যাল নেভিতে যোগদানের আবেদন করে, কিন্তু চোখের পরীক্ষায় বাদ পড়ে যায়। এরপর সে ডেলি মেইলে একজন মেসেঞ্জার বয় হিসাবে কাজ শুরু করে। কিন্তু যখন সে ধীরে ধীরে পদোন্নতি পেয়ে অ্যাকাউন্টিং বিভাগে যায়, তখন বিষয়টি তার কাছে বিরক্তিকর হয়ে ওঠে। সংবাদ মাধ্যমের একঘেয়ে চাকরি তাকে আটকে রাখতে পারেনি। অবশেষে 17 বছর বয়সে একটি সাইকেল শপের রেসিং টিমে যোগ দেওয়ার পর তার জীবনের মোড় ঘুরে যায়। সেখানে সহকর্মীদের ছোটখাটো চুরির হাত ধরে ব্রুস প্রবেশ করে অপরাধ জগতে। আর খুব দ্রুতই সে বুঝতে পারে এটাই তার আসল ঠিকানা। এই কাজে সে জন্মগতভাবে দক্ষ। কয়েক মাসের মধ্যেই লন্ডনের অন্যতম তরুণ চোর হিসাবে নাম কামালেও পুলিশের হাত থেকে বাঁচতে পারেনি ব্রুস। কিশোর সংশোধনাগার থেকে শুরু করে 18 মাসের আসল কারাবাস কোনো কিছুই তাকে শোধরাতে পারেনি, বরং তাকে অপরাধের দুনিয়ায় আরও পরিণত করেছিল। তার নিজের ভাষায় জেল ছিল তার কাছে স্কুল থেকে ইউনিভার্সিটিতে ওঠার মতো, যেখানে সে সাধারণ জানলা ভাঙা চোর থেকে সিন্দুক ভাঙার বিদ্যা শিখেছিল। একবার জেল থেকে বের হওয়ার পর ব্রুসকে সেনাবাহিনীতে 2 বছরের জাতীয় সেবার জন্য তলব করা হয়। মাত্র 2 দিন পর তিনি সেখান থেকে পালিয়ে যান এবং গহনা চুরির অভিযানে নামেন। 1950 দশকের বাকি সময়টা ব্রুস দিনের বেলা দুর্লভ প্রাচীন জিনিস মানে অ্যান্টিক চোর হিসাবে ছদ্মবেশ ধারণ করতেন এবং রাতে গহনার দোকান ও ধনী বাড়িতে ঢুকে সেই সব প্রাচীন জিনিসই আবার চুরি করতেন যা তিনি বিক্রি করেছিলেন। সেই সময় ব্রুস এবং তার কয়েকজন সহযোগী মিলে সাউথ ওয়েস্ট গ্যাং গঠন করেন। এটি ছোটভাবে শুরু হয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে তাদের কাজগুলো আরও বড় হতে থাকে। 1962 সালে ব্রুস লন্ডনের হিথ্রো বিমানবন্দরে একটি সিকিউরিটি ভ্যানের ডাকাতির নেতৃত্ব দেন। গ্যাংটি জাগুয়ার গাড়িতে করে 62,000 পাউন্ড নিয়ে পালিয়ে যায়, যা আজকের প্রায় 17 লক্ষ পাউন্ড মানে 20 কোটি টাকারও বেশি। এই কাজটি ব্রুসের সুনাম অপরাধ জগতে ছড়িয়ে দেয়। সাউথ ওয়েস্ট গ্যাং তাকে নেপোলিয়ান বলে ডাকতে শুরু করে। কেবল নেপোলিয়ানের মতো উচ্চাকাঙ্ক্ষা থাকার জন্যই নয়, বরং নেপোলিয়ানের মতো তিনি যেভাবে পদ্ধতিগতভাবে প্রতিটি পদক্ষেপের পরিকল্পনা করতেন তার জন্য। ব্রুসের কাছে অপরাধ মানেই শুধু টাকা ছিল না, তিনি নিজেকে একজন জেন্টলম্যান থিপ মানে ভদ্র চোর বলতেন। তার স্যুটগুলো দর্জির তৈরি ছিল, তিনি দামি রেস্তোরাঁয় খেতেন এবং একটি অ্যাস্টন মার্টিন গাড়ি চালাতেন।
তার কাছে এটি ছিল একটি জীবনধারা, আর তার স্বপ্ন ছিল একটি নিখুঁত অপরাধ মানে পারফেক্ট ক্রাইম সম্পাদন করা। 1963 সাল ব্রুস রেনল্ডসের কাছে আসে এক অভাবনীয় সুযোগ। দ্য অলস্টার ম্যান ছদ্মনামের এক রয়্যাল মেইলের কর্মকর্তার কাছ থেকে গ্যাং গোপন খবর পায় 8ই আগস্ট বাকিংহামশায়ারের বুক চিরে যাবে এক বিশেষ মেইল ট্রেন। 60-এর দশকে যুক্তরাজ্যের ব্যাংকগুলো জানত যে মেইলের মাধ্যমে নগদ অর্থ পাঠানো ঝুঁকিপূর্ণ, কিন্তু এটা ছিল সস্তা এবং দ্রুত। তাই কয়েকদিন অন্তর অন্তর রয়্যাল মেইল স্কটল্যান্ডের গ্লাসগো থেকে লন্ডনের ব্যাংক অফ ইংল্যান্ডে কয়েক মিলিয়ন পাউন্ড নগদ অর্থ স্থানান্তর করত। কিন্তু এই বছরের 5ই আগস্ট সোমবার স্কটল্যান্ডে ছিল ব্যাংক হলিডে। টানা ছুটির কারণে ব্যাংকগুলো বন্ধ থাকায় 8 তারিখের ওই ট্রেনে সাধারণ 3 লক্ষ পাউন্ডের বদলে জমবে বিশাল অঙ্কের নগদ অর্থ। ট্রেনটি দীর্ঘ সপ্তাহের জমে থাকা বিশাল পরিমাণ নগদ অর্থ বহন করবে। আলস্টার ম্যানের গোপন তথ্য অনুযায়ী সেদিন ট্রেনে প্রায় 26 লক্ষ মানে 2.6 মিলিয়ন পাউন্ড থাকবে। 12 বগির এই বিশাল ট্রেনের অন্য কোনো কিছু নিয়ে সাউথ ওয়েস্ট গ্যাংয়ের মাথা ব্যথা ছিল না। তাদের শকুনের নজর ছিল কেবল ইঞ্জিনের ঠিক পেছনের বগিটিতে, যার নাম হাই ভ্যালু প্যাকেজ কোচ বা সংক্ষেপে HVP। এটি কোনো সাধারণ বগি ছিল না, এটি ছিল চলন্ত এক সিন্দুক। বিপুল পরিমাণ নগদ অর্থ, মহামূল্যবান বন্ড এবং অতি গোপন সরকারি আর্থিক নথি নিরাপদে এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যাওয়ার জন্যই তৈরি করা হয়েছিল এই বিশেষ কোচটিকে। তাই যে কোনো মূল্যে এটিকে সুরক্ষিত রাখাই ছিল সবথেকে বড় চ্যালেঞ্জ। নিরাপত্তার কথা মাথায় রেখে পোস্ট অফিস আগেই নির্দেশ দিয়েছিল সবকটি HVP কোচে অ্যালার্ম, রেডিও এবং জানালায় মজবুত লোহার গ্রিল বসাতে হবে। কিন্তু এই কাজ ছিল চরম ব্যয়বহুল এবং ধীরগতির। 1963 সাল পর্যন্ত মাত্র 3টি বগিতেই এই আধুনিক নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করা সম্ভব হয়েছিল। কিন্তু ডাকাতদের জন্য সবথেকে বড় লটারিটি ছিল 8ই আগস্ট ওই সুরক্ষিত 3টি বগির একটিও ডিউটিতে ছিল না। এর মানে হলো সেদিন টাকার পাহাড়ে ঠাসা ওই মূল্যবান বগিটি ছুটে আসছিল সম্পূর্ণ অরক্ষিত অবস্থায়। আর মাস্টারমাইন্ড ব্রুস রেনল্ডসের কাছে একদম কাটায় কাটায় খবর ছিল ঠিক কোন সময় কোথায় থাকবে এই টাকার খনি। সব দাবার ঘুঁটি এখন তার হাতে। তার সামনে চ্যালেঞ্জ এখন শুধু একটাই, কিভাবে রাতের অন্ধকারে একটি চলন্ত ট্রেন থামিয়ে টাকা লুট করে নিয়ে একদম হাওয়ায় মিলিয়ে যাওয়ার এক নিখুঁত ছক কষা যায়। সাউথ ওয়েস্ট গ্যাং শীদেল চুরিতে ওস্তাদ হলেও চলন্ত ট্রেন থামানোর মতো বড় কাজের কোনো অভিজ্ঞতাই তাদের ছিল না। কিন্তু চোখের সামনে যখন 26 লক্ষ পাউন্ডের বিশাল হাতছানি, তখন পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। তাই ট্রেনের কাজে অভিজ্ঞ গ্যাং সাউথ কোস্ট রেইডার্স এবং বাড়তি পেশিশক্তির জন্য আরও কয়েকজনকে সাথে নিয়ে রেনল্ডস গড়ে তুললেন 15 জনের এক অদ্ভুত ও দুর্ধর্ষ দল। এই দলের বৈচিত্র্য ছিল চমকে দেওয়ার মতো। রেনল্ডসের নেতৃত্বে লজিস্টিক সামলানোর জন্য ছিল প্রাক্তন পাইলট, অবসরপ্রাপ্ত ট্রেন চালক, কাঠ মিস্ত্রি থেকে শুরু করে দ্রুত পালানোর জন্য একজন ফর্মুলা 1 রেসার। এমনকি এই দুর্ধর্ষ ডাকাত দলে ছিল একজন ফুল বিক্রেতাও। এরপর নিখুঁত ছক কষতে এক আইনজীবীর মাধ্যমে তারা কিনে নিলেন লেদার স্লেট ফার্ম নামের এক নির্জন খামার বাড়ি। 360 ডিগ্রি ভিউয়ের এই বাড়িটি হয়ে উঠল তাদের দুর্ভেদ্য সেফ হাউস, যেখান থেকে বহুদূর পর্যন্ত পুলিশের গতিবিধি নজরে রাখা যায়। সরঞ্জাম মজুত থেকে শুরু করে ডাকাতির পর গা ঢাকা দেওয়া সবকিছুরই কেন্দ্রবিন্দু ছিল এটি। আর ঠিক এখানেই ওই নির্জন খামারের 4 দেওয়ালের ভেতর রচিত হতে যাচ্ছিল ব্রিটিশ ইতিহাসের সবচেয়ে বড় ডাকাতির চূড়ান্ত ব্লুপ্রিন্ট। কয়েক মাসের নিখুঁত ছক কষার পর অবশেষে ঘনিয়ে এলো সেই চূড়ান্ত রাত। 1963 সালের 8ই আগস্ট মধ্যরাত। 15 জনের সেই দুর্ধর্ষ ডাকাত দল একটি আর্মি ট্রাক এবং মিলিটারি রঙের 2টি ল্যান্ড রোভার নিয়ে সন্তর্পণে বেরিয়ে পড়ল অন্ধকারের বুকে। তাদের একটি দল সোজা চলে গেল ব্রাইট গো ব্রিজ নামের এক ঘুটঘুটে নির্জন এলাকায়। পরিকল্পনা ছিল একদম পরিষ্কার, এই জনমানবহীন স্থানেই ট্রেন থেকে নামানো হবে টাকার পাহাড়। বাইরের দুনিয়ার সাথে ট্রেনের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে তারা প্রথমেই কেটে দিল রেল লাইনের ধারের সব টেলিফোন তার। কিন্তু নিখুঁত এই ছকে একটি বড় কাটা ছিল। চাইলেই তো আর মাঝপথে চলন্ত ট্রেন থামানো যায় না। ট্রেনের গতি নিয়ন্ত্রণের নিকটতম সিগন্যাল ছিল সেখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে সিয়ার্স ক্রসিংয়ে।
তাই মূল পরিকল্পনায় যুক্ত হলো আরও একটি চরম ঝুঁকিপূর্ণ ধাপ। দলের আরেকটি অংশ আগে থেকেই ওত পেতেছিল সেই সিগন্যাল পোস্টে। তাদের কাজ ছিল অত্যন্ত নিখুঁত ও ঝুঁকিপূর্ণ। সিগন্যাল লাইট কারসাজি করে চালককে বোকা বানিয়ে ট্রেনকে থামানো, তারপর ট্রেনের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়া এবং বিশাল সেই ট্রেনটিকে চালিয়ে ঘুটঘুটে অন্ধকার ব্রাইট গো ব্রিজের কাছে নিয়ে আসা। প্রতিটি লোকের নিজস্ব ভূমিকা ছিল, প্রতিটি পদক্ষেপ মিনিটের কাঁটা ধরে পরিকল্পনা করা হয়েছিল এবং প্রতিটি ঝুঁকির হিসাব করা হয়েছিল। রেনল্ডস এই ডাকাতিকে সিস্টিন চ্যাপেলের সাথে তুলনা করেছিলেন। ভ্যাটিকান সিটির খ্রিস্টীয় উপাসনালয় সিস্টিন চ্যাপেলকে সর্বশ্রেষ্ঠ শিল্পকর্ম বলে মনে করা হয়। এমনই নিখুঁত ছিল তার পরিকল্পনা। ঘড়ির কাঁটায় যখন ঠিক রাত 3:03 দুরন্ত গতিতে ছুটে চলা রয়্যাল মেইল ট্রেনটি এসে পৌঁছালো সিয়ার্স ক্রসিংয়ে। সিগন্যাল গ্র্যান্টির ওপর ঘুটঘুটে অন্ধকারে আগে থেকেই ঘাপটি মেরেছিল ডাকাতদের দলটি। দূর থেকে ট্রেনের হেডলাইট দেখতে পেয়েই তারা শুরু করলো তাদের আসল খেলা। চরম চতুরতার সাথে তারা একটি চামড়ার দস্তানা দিয়ে সিগন্যালের সবুজ আলোটি পুরোপুরি ঢেকে দিল, আর একটি পোর্টেবল ব্যাটারির সাহায্যে সেখানে জ্বালিয়ে দিল বিপদের সংকেত, লাল আলো। মাঝরাতে জনমানবহীন রাস্তায় হঠাৎ লাল সিগন্যাল দেখে ট্রেনের চালক হকচকিয়ে গেলেন এবং বাধ্য হয়েই কষলেন ব্রেক। ক্যাচ ক্যাচ শব্দ তুলে থেমে গেল বিশাল আকার ট্রেনটি। আর ঠিক সেই ব্রেক কষার মাধ্যমেই শতাব্দীর সব থেকে নিখুঁত ফাঁদে পা দিল রয়্যাল মেইল। চালকের সহকারী কি হয়েছে জানার জন্য নিকটবর্তী স্টেশনে কল করার চেষ্টা করলেন, কিন্তু টেলিফোন লাইনটি অচল ছিল। এরপর কিছু বুঝে ওঠার আগেই একজন ডাকাত ওই সহকারীর ওপর অতর্কিত হামলা চালালো। তাকে চেপে ধরে একটি হিমশীতল হুমকি দিল, যদি চিৎকার করো তবে তোমাকে মেরে ফেলবো। ইতিমধ্যে ডাকাত দলের অন্য লোকেরা চালককে বের করে আনার জন্য ট্রেনের দিকে ছুটে গেল। দলের কড়া নির্দেশ ছিল এই ডাকাতিতে কোনো রকম অস্ত্র বা অহিংসতা ব্যবহার করা যাবে না। কিন্তু ট্রেন থামার পর চালক যখন ডাকাতদের বাধা দেওয়ার চেষ্টা করলেন, মুহূর্তের মধ্যে পরিস্থিতি হাতের বাইরে চলে গেল। এক ডাকাত সজোরে লোহার রড দিয়ে আঘাত করলো তার মাথায়। চোখের নিমেষে চালকের মুখমণ্ডল জখম হলো, আর মাথার পেছনে গভীর ক্ষত থেকে গলগল করে বের হতে লাগলো রক্ত। অন্যদিকে ভারী পিক্যাক্স দিয়ে আঘাত করে ডাকাতরা জোরপূর্বক ঢুকে পড়ল সেই মহামূল্যবান হাই ভ্যালু প্যাকেজ HVP কোচের ভেতরের 4 জন ডাক কর্মীও সহজে হার মানতে রাজি ছিল না। শুরু হলো তুমুল ধস্তাধস্তি, কিন্তু ডাকাতদের ভারী ব্যাটনের নির্মম আঘাতের সামনে তারা বেশিক্ষণ টিকতে পারলেন না। ডাকাতরা তাদের মেঝের ওপর উপর করে চেপে ধরল, হাত পা শক্ত করে বেঁধে মুখে কাপড় গুজে দিল। সব বাধা দূর হওয়ার পর অবশেষে ডাকাতদের চোখের সামনে উন্মোচিত হলো শতাব্দীর সব থেকে বড় গুপ্তধন। সারি সারি 128টি মেইল ব্যাগ, যার প্রতিটি কানায় কানায় ঠাসা কাঁচা নগদ টাকায়। ট্রেনটিকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পর ডাকাতদের পরবর্তী পদক্ষেপ ছিল ট্রেনটিকে প্রায় আধ মাইল দূরে ব্রাইট গো ব্রিজে নিয়ে যাওয়া, যেখানে ব্রুস এবং বাকি দল টাকা নামানোর জন্য অপেক্ষা করছিল। সময় তখন দ্রুত ফুরিয়ে আসছে। ডাকাতরা চরম ক্ষিপ্রতায় মূল ট্রেনের বাকি বগিগুলো থেকে ইঞ্জিন আর মহামূল্যবান HVP কোচটিকে আলাদা করে ফেলল। এখন লক্ষ্য একটাই, বিচ্ছিন্ন করা এই টাকার খনিকে চালিয়ে সামনের অন্ধকার ব্রাইট গো ব্রিজে নিয়ে যাওয়া। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ডাকাতদের সাথে থাকা তাদের নিজস্ব বিকল্প চালককে এবার ইঞ্জিন রুমে ডাকা হলো, কিন্তু ঠিক এখানেই ঘটল সব থেকে বড় বিপত্তি। তাদের আনা সেই বয়স্ক ও অবসরপ্রাপ্ত ট্রেন চালকের অভিজ্ঞতা ছিল কেবল পুরনো আমলের এয়ার ব্রেক ইঞ্জিনে, কিন্তু এই রয়্যাল মেইল ট্রেনে ছিল অত্যাধুনিক ভ্যাকুয়াম ব্রেক। কেবিনে ঢুকে কন্ট্রোল প্যানেলের দিকে তাকিয়েই ওই বৃদ্ধের চোখ কপালে উঠল। এই আধুনিক ইঞ্জিন কিভাবে চালাতে হয় তার বিন্দুমাত্র ধারণাও তার নেই। ডাকাতদের কয়েক মাসের নিখুঁত পরিকল্পনা তখন এক মুহূর্তেই ভেস্তে যাওয়ার উপক্রম। চরম এই বিপদে ডাকাতদের হাতে তখন একটাই উপায় খোলা ছিল, ইঞ্জিন কেবিনের মেঝেতে রক্তাক্ত ও অর্ধচেতন অবস্থায় পড়ে থাকা আসল ট্রেন চালক। কোনো উপায় না দেখে চরম নির্মমতার সাথে 2 জন ডাকাত সেই মুমূর্ষু চালককে টেনে তুলল এবং জোর করে তাকেই ট্রেন চালাতে বাধ্য করল। ব্রিজের ওপারে নিস্তব্ধতায় কান পেতেছিল ব্রুস রেনল্ডস। দূর থেকে ভেসে এলো ট্রেনের ভারী চাকার ঘর্ষণ। ঠিক তখনই অকিটকিতে দলের উদ্দেশ্যে ভেসে এলো ব্রুসের একটি ছোট্ট কিন্তু চূড়ান্ত নির্দেশ, দিস ইজ ইট।
অন্ধকার ব্রিজের নিচে ট্রেনটি এসে থামতেই ওত পেতে থাকা ডাকাতরা যেন ক্ষুধার্ত নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ল মহামূল্যবান এইচবিপি কোচের ওপর। পলকের মধ্যে ট্রেনের বগি থেকে নিচের খাদের আর্মি ট্যাঙ্ক পর্যন্ত তৈরি হয়ে গেল এক সুশৃঙ্খল মানব শিকল। চারপাশে তখন পিনপতন নীরবতা, সেই ঘুটঘুটে অন্ধকারের বুক চিরে চরম ক্ষিপ্রতা ও একদম নিঃশব্দে হাত বদল হতে থাকলো 1, 5 এবং 10 পাউন্ডের নোটে ঠাসা ভারী মেইল ব্যাগগুলো। কোনো তাড়াহুড়া নেই, কোনো চিৎকার নেই। শতাব্দীর সব থেকে বড় লুট তখন চলছিল একদম নিখুঁতভাবে, ঠিক ঘড়ির কাঁটা মেপে। রাত তখন ঠিক 3:30। ট্রেনের ভেতর তখনও 8টি মেইল ব্যাগ পড়ে আছে, কিন্তু রেনল্ডসের কড়া নির্দেশ সেগুলো ওভাবেই পড়ে থাকবে, কারণ যে কোনো মূল্যে তাদের পালানোর পূর্ব নির্ধারিত সময়সূচি ঠিক রাখতে হবে। সব মিলিয়ে ডাকাতরা ট্রাকে তুলে নিয়েছিল কারি কারি নগদ টাকায় ঠাসা 120টি মেইল ব্যাগ। ট্রেন চালক, সহকারী এবং ডাককর্মীদের কেবিনের মেঝেতে হাতকড়া পরিয়ে শক্ত করে বেঁধে রাখা হলো। এরপর ডাকাতরা তাদের ট্রাক এবং ল্যান্ড রোভারে উঠে চোখের নিমেষে রাতের অন্ধকারে হাওয়ায় মিলিয়ে গেল। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, এই পুরো লুট যখন চলছিল তখন সেখান থেকে মাত্র আধা মাইল দূরে মূল ট্রেনের ফেলে আসা বগিগুলোতে বসে থাকা প্রায় 50 জন কর্মী গুণাক্ষরেও টের পায়নি যে তাদের চোখের আড়ালে ঘটে গেছে ব্রিটিশ ইতিহাসের সব থেকে দুঃসাহসিক ডাকাতি। লেদার স্লেট ফার্মের সেই গোপন আস্তানায় ফিরে আসার পর শুরু হলো জীবনের সব থেকে রোমাঞ্চকর কাজ, টাকা গোনা। তারা জানতো টাকার অঙ্কটা বিশাল, কিন্তু সব মিলিয়ে যা দাঁড়ালো তা দেখে ডাকাতদের নিজেদের চোখ কপালে ওঠার জোগাড়। সর্বমোট লুটের পরিমাণ ছিল প্রায় 26 লক্ষ, মানে 2.6 মিলিয়ন পাউন্ড। আজকের দিনের হিসাব করলে যার বাজার মূল্য প্রায় 60 থেকে 70 মিলিয়ন পাউন্ডের সমান, মানে 600 থেকে 700 কোটি টাকা। দলের মূল 15 জন ডাকাত, সাথে রয়্যাল মেইলের সেই গোপন তথ্যদাতা অলস্টার ম্যান এবং খামার বাড়ি কিনে দেওয়ার জন্য সেই আইনজীবী, সবাই আগে থেকেই একমত হয়েছিল যে লুটের টাকা সমান ভাগে ভাগ করা হবে। সেই হিসাব অনুযায়ী প্রত্যেকের ভাগে পড়ল নগদ প্রায় 1.5 লক্ষ পাউন্ড। রাতারাতি প্রত্যেকেই যেন বিশাল লটারি জিতে গেল। কাজ হাসিল, পকেট গরম। এখন তাদের সামনে চ্যালেঞ্জ কেবল একটাই, পুলিশের চোখে ফাঁকি দিয়ে এই বিশাল টাকার পাহাড় নিয়ে নিরাপদে গা ঢাকা দেওয়া। কিন্তু এখান থেকেই সবকিছু ভেঙে পড়তে শুরু করে। ডাকাতির খবর ইতিমধ্যেই প্রতিটি প্রধান ব্রিটিশ সংবাদপত্রের প্রথম পাতায় ছড়িয়ে পড়েছিল। জড়িত লোকের সংখ্যা এবং চুরি হওয়া টাকার বিস্ময়কর পরিমাণ এই মামলাটিকে তাৎক্ষণিক সংবাদ সংবেদনে, মানে নিউজ সেন্সেশনে পরিণত করে। একে বলা হচ্ছিল গ্রেট ট্রেন রবারি, এবং এর উপর বাড়তি পাওনা ছিল পুলিশের ঘোষিত 2,60,000 পাউন্ডের পুরস্কার, যা অপরাধীদের অবস্থানের তথ্য দিতে পারবে এমন কাউকে দেওয়া হবে। জাতীয় রেডিও শুনে ডাকাতরা জানতে পারে যে বাকিংহামশায়ারের পুলিশ ভোর 4:30 ডাকাতির খবর পেয়েছিল। সকাল 10টার মধ্যেই তারা সাক্ষীদের জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছিল এবং আশেপাশের এলাকায় রোড ব্লক বসাচ্ছিল, কিন্তু পুলিশের কাছে এমন কোনো ইঙ্গিত ছিল না যে তারা কোথায় লুকিয়ে আছে। রেনল্ডস আশাবাদী ছিলেন। তার পরিকল্পনা ছিল লেদার স্লেটে কয়েকদিন লুকিয়ে থাকা, তারপর ডাকাতিতে ব্যবহৃত গাড়িগুলো নিয়ে চলে যাওয়া। কিন্তু দিন গড়ানোর সাথে সাথে সেই পরিকল্পনা ধীরে ধীরে ভেস্তে যেতে শুরু করে। দুপুর গড়াতেই বিবিসিতে খবর ব্রেক হলো ডাকাতরা আর্মির গাড়ি ব্যবহার করেছে। এই খবর শুনে আতঙ্কে দলের একজন সেই আর্মি ট্যাঙ্কটিকে হলুদ রং করতে শুরু করলো, কিন্তু মাঝপথেই রং ফুরিয়ে যাওয়ায় ট্রাকটির অবস্থা হলো আরও সন্দেহজনক। পরের দিন সকালে রেডিওতে ভেসে এলো আরেক চাঞ্চল্যকর তথ্য। পালানোর সময় ডাকাতরা ট্রেন কর্মীদের শাসিয়ে গিয়েছিল যেন তারা 30 মিনিটের মধ্যে পুলিশকে খবর না দেয়। এই একটি কথাই পুলিশের কাছে হয়ে উঠল তুরুপের তাস। গোয়েন্দারা হিসাব কষে বুঝে গেলেন এই 30 মিনিটে ডাকাতরা সর্বোচ্চ 30 মাইল ব্যাসার্ধের মধ্যেই কোথাও ঘাপটি মেরে আছে। এদিকে ডাকাতদের হাইড আউট প্লেস লেদার স্লেট ফার্ম ছিল ব্রাইটগো ব্রিজের থেকে মাত্র 27 মাইল দূরে। পুলিশের জাল গুটিয়ে আসছে বুঝতে পেরে ডাকাতরা ছোট ছোট দলে ভাগ হয়ে তড়িঘড়ি খামার বাড়ি ছেড়ে পালালো, কিন্তু তারা করে গেল এক মারাত্মক ভুল। 2,60,000 পাউন্ড পুরস্কারের লোভে স্থানীয় এক কৃষক পুলিশকে সন্দেহজনক এই লেদার স্লেট ফার্মের খবর দিয়ে দিল। তিনি জানান এই নির্জন খামারটি বাজার দরের চেয়েও অনেক বেশি দামে রিসেন্টলি পুরোপুরি নগদ টাকায় কেনা হয়েছিল। আর ঠিক ডাকাতির পরপরই রহস্যজনকভাবে সেখান থেকে সবাই সরে পড়ে।
পুলিশ সেখানে পৌঁছে যা দেখলো তা ছিল ফরেন্সিক তদন্তের এক বিশাল সোনার খনি। খালি মেইল ব্যাগ, পোড়া কাপড় আর গ্যারেজে পড়ে থাকা সেই অর্ধেক হলুদ রং করা আর্মি ট্রাক। ডাকাতরা পালানোর আগে সব প্রমাণ মুছে ফেলার চেষ্টা করলেও কেচাপের বোতল, মনোপলি বোর্ডে আর টেবিল থেকে পুলিশ ঠিকই উদ্ধার করে ফেলল ডাকাতদের 311টি স্পষ্ট আঙুলের ছাপ। লেদার স্লেট ফার্মের আঙ্গুলের ছাপ থেকেই পুলিশ প্রথম নিশ্চিত হয় শতাব্দীর এই সেরা ডাকাতিতে জড়িত ছিল 15 জনের এক বিশাল দল। এত বড় গ্যাং হওয়ায় লন্ডনের আন্ডারওয়ার্ল্ডে ডাকাতির গুজব ছড়াতে খুব একটা সময় লাগলো না। আর পুলিশের এক গোপন চরের দেওয়া তথ্যের ভিত্তিতে আঙ্গুলের ছাপ মেলানোর জন্য তৈরি হয়ে গেল সম্ভাব্য সন্দেহজনকভাবে এক লম্বা তালিকা। এবার শুরু হলো আসল অ্যাকশন। লন্ডনের সাউথ ওয়েস্ট গ্যাং এবং অন্যান্য অপরাধীদের ধরতে মামলার দায়িত্ব তুলে দেওয়া হলো স্কটল্যান্ড ইয়ার্ডের এক বিশেষ এলিট ফোর্সের হাতে, যাদের নাম ফ্লাইং স্কোয়াড। এদের একমাত্র কাজই ছিল দুর্ধর্ষ সব ডাকাতির রহস্যভেদ করা। আর এই দুর্ধর্ষ স্কোয়াডের নেতৃত্বে ছিলেন 54 বছর বয়সী এক টাকশাইটে গোয়েন্দা টমি বাটলার। অবিবাহিত এই বদমেজাজি অফিসার থাকতেন তার মায়ের সাথে। সপ্তাহে 7 দিনই কাজ করতেন। বিনোদনের জন্য কোনো সময় ছিল না তার জ্ঞান ধ্যান ছিল কেবল অপরাধীদের ধরা, যার স্বীকৃতিস্বরূপ তিনি 36 বারেরও বেশি পুরস্কৃত হয়েছিলেন। সবাই জানতো এই ধুরন্ধর ডাকাতদের যদি কেউ খাঁচায় বন্দি করতে পারে তবে সেই লোকটা হচ্ছেন এই টমি বাটলার। লেদার স্লেট ফার্মের আঙ্গুলের ছাপের সূত্র ধরে একের পর এক ডাকাত পুলিশের জালে ধরা পড়তে থাকে। বিচার শেষে অধিকাংশ ডাকাতেরই 30 বছরের মতো কঠোর কারাদণ্ড হয়। তদন্তে যদিও অর্ধেকেরও বেশি লোককে বিচারের আওতায় আনা হয়েছিল, ফ্লাইং স্কোয়াডের কাজ শেষ হয়নি। টমি বাটলারকে তখনও সবকিছুর পেছনে মূল হোতাকে ধরতে হতো। যখন ফ্লাইং স্কোয়াড গ্রেফতার করা শুরু করে, টমি বাটলার তাৎক্ষণিক সন্দেহ করেন যে ব্রুস রেনল্ডস, সাউথ ওয়েস্টের গ্যাংয়ের নেপোলিয়ান, ছিলেন গ্রেট ট্রেন রবারির রিংলিডার। কিন্তু ব্রুস জানতো তার কি করা উচিত। তাকে এমনি এমনি নেপোলিয়ানের সাথে তুলনা করা হতো না। সে সত্যিই পরিকল্পনা করার ওস্তাদ ছিলেন। তাই তিনি আন্ডারগ্রাউন্ড না হয়ে প্রথমে লন্ডনের প্রাণ কেন্দ্রে একটি ধার করা অ্যাপার্টমেন্টে ওঠেন। সবার চোখের সামনেই সে লুকিয়ে থাকেন। কিছুদিন পর যখন অ্যাপার্টমেন্টের ম্যানেজারের সন্দেহ হয়, তখন তিনি পুলিশকে খবর দেয়। যদিও পুলিশ আসার আগেই সেখান থেকে সরে পড়ে। তবে এই ঘটনার পর পুলিশ ব্রুস রেনল্ডসের মুখ ও বর্ণনা ব্রিটেনের প্রায় প্রতিটি সংবাদপত্রের প্রথম পাতায় ছাপিয়ে দেয়। এরপর ব্রুস নিজের স্ত্রীর চুল লাল রং করিয়ে স্ত্রীকে নিয়ে দক্ষিণ লন্ডনে থাকতে শুরু করে। এই সময় ব্রুস ফ্ল্যাট থেকে বের হওয়া বন্ধ করে দেন। কিন্তু হঠাৎ করেই পুলিশ ব্রুসের নতুন ফ্ল্যাটের দরজায় কড়া নাড়েন। ব্রুস বুঝলেন পালানোর আর কোনো পথ নেই, কিন্তু তিনি চতুর। তাই মুহূর্তের মধ্যে ফ্ল্যাটের অবস্থা এবং নিজের ও স্ত্রীর কাপড় খুলে এমন অবস্থায় চলে গেলেন যে পুলিশ দরজা খুলে যে দৃশ্য দেখলেন তাতে পুলিশ ব্রুসকে চিনতে পারার কথা তো দূরের কথা, চোখ বন্ধ করে বিব্রত হয়ে ক্ষমা চেয়ে ফ্ল্যাটের দরজা বন্ধ করে চলে যান। কিন্তু এই ঘটনার পর ব্রুস বুঝলেন ধরা পড়া থেকে তিনি মাত্র 1 চুল দূরত্বে ছিলেন। তাই তিনি নতুন পরিকল্পনা মাফিক মাথা কামিয়ে ফেললেন, গোঁফ রাখলেন, একটি ভুয়ো পাসপোর্ট কিনলেন, একজন পাইলটকে ঘুষ দিলেন এবং গ্রামীণ ইংল্যান্ড থেকে বেলজিয়ামে উড়ে চলে গেলেন, সেখান থেকে মেক্সিকো। তার স্বপ্নের ডাকাতি সম্পন্ন করবার পর ব্রুস সেই অনুযায়ী ফ্যান্টাসি জীবনযাপন করতে থাকেন। বিলাসবহুল ডিনার, হোটেল, দামি গাড়ি, কিন্তু অনিবার্যভাবে টাকা ফুরিয়ে গেল। হ্যাঁ, এমন একজন মানুষ যিনি এক সময় প্রতিটি বিবরণ পরিকল্পনা করার জন্য গর্ব করতেন, সেই ব্রুসের অর্থ শেষ হওয়ার পরের কোনো ব্যাকআপ পরিকল্পনা ছিল না। 5 বছরের বেশি এইভাবে জীবনযাপন করে আবার টাকা রোজগারের তাগিদেতে তিনি লন্ডনে ফেরেন। কিন্তু যদি ব্রুসের ছিল নিখুঁত পরিকল্পনা শক্তি, বিপরীতে টমি বাটলারের ছিল ধৈর্য শক্তি। সে অপেক্ষায় ছিল ব্রুস রেনল্ডসের। লন্ডনে নতুন করে ব্রুসের আবারও অপরাধ জগতে গতিবিধি শুরু হওয়ার আগেই 5 বছর পর 8ই নভেম্বর ব্রুসের বাড়িতে কেউ দরজার ঘন্টা বাজায়। ব্রুস রেনল্ডসের 6 বছরের ছেলে দরজা খোলে এবং 1 ডজন গোয়েন্দা দরজার ভেতর দিয়ে সিঁড়ি বেয়ে সোজা শোবার ঘরে ঢুকে পড়ে। আর তাদের নেতৃত্বে থাকা টমি বাটলার বললেন, হ্যালো ব্রুস, অনেকদিন দেখা নেই। 1969 সালের জানুয়ারিতে ব্রুস রেনল্ডস, সেই ভদ্রচোর এবং গ্রেট ট্রেন রবারির মাস্টারমাইন্ডকে 25 বছরের কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু এই কিংবদন্তি ডাকাতির সবথেকে বড় রহস্যটি
আজও অমীমাংসিত। এত তল্লাশির পরেও তদন্তে 3 জন ব্যক্তি কখনোই ধরা পড়েনি। এর মধ্যে সবথেকে রহস্যময় চরিত্রটি হলো দ্য অলস্টার ম্যান, সেই রয়্যাল মেইল কর্মী যে ডাকাতদের ভেতরের খবর দিয়েছিল। পুলিশের ধারণা তার আসল নাম ছিল প্যাট্রিক ম্যাককেনা, কিন্তু নিখুঁত প্রমাণের অভাবে পুলিশ তাকে কোনোদিন ছুঁতেও পারেনি। এছাড়াও আরও 2 জন অজ্ঞাত সহযোগী নিজের ভাগের বিপুল অর্থ নিয়ে চিরতরে অন্ধকারে মিলিয়ে যায়। লুট হওয়া সেই 26 লক্ষ পাউন্ডের মধ্যে পুলিশ উদ্ধার করতে পেরেছিল মাত্র 4 লক্ষ পাউন্ড। বাকি বিশাল অঙ্কের টাকা এবং ধরা না পড়া সেই ছায়া মূর্তিগুলো আজও ব্রিটিশ অপরাধ ইতিহাসের এক চিরস্থায়ী আর রোমাঞ্চকর ধাঁধা হয়ে রয়ে গেছে।